তো আজকের আলোচনা শুরু করা যাক। তো দেখো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2012 যে নেক্সট যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন আলোচনা করব। তো এখানে আমরা জানি টোটাল 100টা কোশ্চেন রয়েছে এবং তার মধ্যে অলরেডি আমরা আগের 3টে লেকচারে 26টা কোশ্চেন সলভ করেছি। আজকে কিছু কোশ্চেন সলভ করব। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 27। তো দেখো অঙ্কটা পড়ে কোথা থেকে দিয়েছে, দ্য মিসিং ভ্যালু ইন দ্য ফলোইং টেবিল। তো ডেফিনেটলি এটা নিউমেরিক্যাল মেথড থেকে আমাদের অঙ্ক দিয়েছে এবং দেখো নিউমেরিক্যাল মেথডে অ্যাকচুয়ালি কোন পোর্শন থেকে অঙ্কটা দিয়েছে একটু দেখা যাক সিলেবাসটা। তো দেখো এখানে নিউমেরিক্যাল মেথডে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে এখানে যেটা ডিফারেন্স টেবিল, এই যে নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তো খেয়াল করে দেখো এখানে আমাদের যে ডিফারেন্স টেবিল কিন্তু আমরা দু ধরনের করতে পারতাম, যখন ইকুয়াল লেন্থ থাকতো আর্গুমেন্টগুলোর মধ্যে বা আনইকুয়াল। এই ক্ষেত্রে একদম পরিষ্কার কিন্তু ওরা মেনশন করে দিয়েছে যে নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ডিফারেন্স টেবিল সেই রিলেটেড কোশ্চেন। তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি এই থিওরি থেকে যে আমাদের যে ডিভাইডেড ডিফারেন্স অর্থাৎ যেটা আনইকুয়াল আর্গুমেন্টের উপর বেস করে হতো সেইগুলো কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু নেই। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অঙ্ক যেটা দিয়েছে যে গ্যাপগুলো দেখো ইকুয়াল স্টেপ, তাই সিলেবাস তাই বলছে। তাই এই কারণেই কিন্তু আমরা সিলেবাসটাকেও কিন্তু বারবার ফলো করব যে নিউমেরিক্যাল মেথড থেকে যে অঙ্কটা দিয়েছে ওরা সিলেবাসটাকে পুরো সাপোর্ট করছে। তো ইয়েস, দেখো 16 থেকে 18 দেখতে পাচ্ছ এখানে 2 বেড়েছে, 18 থেকে 20 দেখতে পাচ্ছ এখানে 2 বেড়েছে, আর 20 থেকে 22 এখানে 2 বেড়েছে, আর 22 থেকে 24 2 বেড়েছে, এবং 24 থেকে 26 এটা 2 বেড়েছে। তার মানে আমরা ডিফারেন্স টেবিল তৈরি করতে পারবো। তার মানে আমরা নিউমেরিক্যাল যে মেথডটা অর্থাৎ নিউটনের যে মেথডটা সেটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা জানি যদি এই এক্স এর ভ্যালুগুলো যদি আনইকুয়াল হতে থাকতো সেক্ষেত্রে আমরা ল্যাগ্রেঞ্জের হেল্প নিতাম এবং সেক্ষেত্রে আমরা ডিভাইডেড ডিফারেন্স বার করতাম, কিন্তু পরিষ্কারভাবে সিলেবাসে বলে দেওয়া আছে কিন্তু ওখান থেকে কিন্তু কোশ্চেন আসার কথা নয়। তো যাই হোক, এবার দেখো এখানে এই মিসিং টার্মটা আমাকে বার করতে হবে। তো অবশ্যই আমরা প্রত্যেকেই করেছি এই ধরনের অঙ্ক এবং এটা দুটো স্টেজে বা দুরকম ভাবে অঙ্কগুলোকে করা যেতে পারে। তো যেভাবেই করি না কেন একটা আর্গুমেন্টের উপর বেস করেই কিন্তু এই অঙ্কগুলো তৈরি হয়। সবাই আমরা কম বেশি অঙ্কটা জানি, করতেও পারছি, তো অনেকে করেও ফেলেছো। তো দেখো এখানে আমরা দুটো স্টেটমেন্ট আমরা লিখবো, তার উপর বেস করে অ্যাকচুয়ালি অঙ্কটা করা যায়। আরো অনেক রকম মেথড করেও কায়দা করে করা যায়। তো এখানে আমরা যে থিওরিটা শিখেছিলাম যে কি না, if f of x is a polynomial, if f of x is a polynomial of degree হচ্ছে আমাদের of degree n, যদি ডিগ্রি n হয় তাহলে অবশ্যই in x, তখন কি বলা হচ্ছে না, দেন এই nth difference that is এর কারণে বলা হচ্ছে এইটাকে যে ডেল্টা এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি nth difference of this polynomial কি হবে না, ডেফিনেটলি ইজ কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট হয়, ঠিক। এর পরেরটা এন্ড যেহেতু এটা কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক তার যদি আমরা এরপরে আরেকবার যদি ডিফারেন্স নিই সেটা কি হবে না, এটা ইকুয়াল টু 0 হবে। এই স্টেটমেন্টের উপর বেস করি অ্যাকচুয়ালি এখানে এই প্রবলেমটা সলভ করতে হবে আমাদের। তাই দেখো অঙ্কটা আমরা একটা ডিফারেন্স টেবিল তৈরি করে করতে পারি এবং আরেকটা পলিনোমিয়ালের কনসেপ্ট দিয়ে আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে দুটো মেথডে প্রবলেমটা সলভ করব। প্রথমে আমরা একটা ডিফারেন্স টেবিলের হেল্প নিয়ে অঙ্কটাকে সলভ করি। তাহলে এখানে মেথড 1, তাহলে এখানে এই মেথড 1, তাহলে এখানে আমরা x এর জন্য একটা কলাম করছি, তারপর y এর জন্য একটা কলাম, তারপর এখানে এই ডেল y ডেল স্কয়ার y আর ডেল কিউ y del 4y del 5y
তাহলে দেখো x এর ভ্যালুগুলো ছিল আমাদের 16, তারপর 18, তারপর 22, 24 আর এই 26। তারপর দেখো 16 এবং এর ভ্যালু করসপন্ডিং ভ্যালু দেওয়া ছিল 43, 18 এর দেওয়া ছিল আমাদের 89। তারপর এখানে a এখানে ছিল 155, 268 আর এখানে 388। তাহলে ডেল ওয়াইটা আমরা জানি 89 - 43 দ্যাট ইজ 46। এটা হবে আমাদের a - 89, তারপর এটা তো 155 মাইনাস a, তারপর এটা 113 আর এটা হচ্ছে আমাদের 120। তারপর দেখো এটা আমরা ডিফারেন্ট করলে 1 - 135, তারপর দেখো 244 - 2a, তারপর এটা হচ্ছে a - 42 আর এটা পরিষ্কার 7। তো নেক্সট দেখো এই ডিফারেন্সটা আমাদের আসছে 379 - 3a, 3a - 286 আর এই 49 - a। তারপরে এই গ্যাপটা 6a - 665, তারপর 355 - 4a আর ফাইনালি এখানে দেখো 1000 - 810a। তাহলে আমাদের এবার দেখো আমরা যে কারণে এখানে আমরা এবারে ডেল fx কে এখানে অ্যাকচুয়ালি ডেল 5 কে 0 করব, এখানে পরিষ্কার খেয়াল করে দেখো x এর এখানে আমাদের কটা সেটের ভ্যালু অ্যাকচুয়ালি কমপ্লিট অবস্থায় দেওয়া আছে। দেখে না এখানে এই একটা সেট দেওয়া আছে, দুটো সেট দেওয়া আছে, তিনটে সেট দেওয়া আছে আর এখানে এই চারটে সেট, এই যে চারটে সেট আর এই পাঁচটা সেট দেওয়া আছে। কিন্তু এটা কিন্তু এখানে আননোন বলে এটাকে কিন্তু আমরা এখানে কনসিডার করব না। তার মানে এবারে এখানে x এর পাঁচটা ভ্যালু অ্যাকচুয়ালি কমপ্লিটলি দেওয়া আছে, আর যেহেতু x এর পাঁচটা ভ্যালু দেওয়া আছে তাই আমরা এখানে কি করতে পারি না একটা 4th ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা কনসিডার করতে পারি। কেন? কারণ দেখো একটা 4th ডিগ্রি পলিনোমিয়ালের মধ্যে কতগুলো আননোন থাকে ডেফিনেটলি খেয়াল করে দেখো। তাহলে এখানে a0 x⁴ প্লাস a1 x1 কিউব প্লাস a2 তারপর x² প্লাস a3 x আর a4। তো দেখতে পাচ্ছ এখানে পাঁচটা কনস্ট্যান্ট এখানে রয়েছে, আর এই পাঁচটা কনস্ট্যান্ট বার করার জন্য আমাদের পাঁচটা পয়েন্ট দরকার পড়ে। এই কারণে যেহেতু এখানে x is given for 5 ভ্যালুস, তাহলে আমরা একটা 4th ডিগ্রি পলিনোমিয়ালকে কনসিডার করতে পারি এই ভ্যালুগুলো দিয়ে। তাই আমরা এখানে নোট ডাউন করব যে কি না হেয়ার f of x is given at 5 points তাহলে শো, তাহলে আমরা এখানে এই f of x কে কনসিডার করতে পারি is a polynomial of degree হচ্ছে 4। তাহলে therefore ঠিক তার পরেরটায় del 5 f of x এর ভ্যালু ইকুয়াল টু 0 হবে। আর যেটা আমরা টেবিল থেকে দেখো পেলাম 1000 মাইনাস 10a ইকুয়াল টু 0, আর এখান থেকে সলভ করে আমরা এর মান পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কত 100। এবং অবশ্যই দেখো অপশনে আমরা a ইকুয়াল টু এই যে সি অপশন দেখতে পাচ্ছি 100। আর একটা করতে পারি আমরা কি না আমরা শিফটিং অপারেটরের হেল্প নিয়ে আমরা করতে পারি, এবং জানি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এবার আমরা যদি এখানে মেথড 2 ইউজ করি, তাহলে হিয়ার এই f of x একই রকম ভাবে ইজ ওই যেরকম লিখলাম given for add a 5 পয়েন্টের জন্য সেম ভাবে আমরা এই লেখাটা আমরা লিখব, একটা এটা লিখলাম। তাহলে del 5x equal to 0, আর আমরা জানি ফরওয়ার্ড অপারেটরের সঙ্গে শিফট অপারেটরের যে গুরুত্বপূর্ণ রিলেশন ই, এখানে অ্যাকচুয়ালি আই লেখা, আই ফর আইডেন্টিটি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বইয়ে 1 হিসেবে লেখা হয়, কিন্তু 1 নয়, ওটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি অপারেটর, ওটাকে 1 হিসেবে ট্রিট করা হয়। তাহলে আমরা যদি এখানে এবারে পুট করে দিই, তাহলে ই মাইনাস আই আইডেন্টিটি অপারেটর, কিন্তু এটা হোল টু দি পাওয়ার 5 এফ অফ এক্স ইকুয়াল টু 0। আর যেহেতু এটা আইডেন্টিটি অপারেটর, তাই বাইনোমিয়াল ল আমরা ইউজ করতে পারি। বাইনোমিয়াল ল ইউজ করলে তাহলে ই টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস 5 ই টু দি পাওয়ার 4, হয়তো অনেকের a মাইনাস বি হোল টু দি পাওয়ার 5 এর রেজাল্ট জানা নেই, সেই ক্ষেত্রে ডিফারেন্স টেবিলটা তাদের ক্ষেত্রে বেটার হবে। তো আমরা অবশ্যই সব মেথড জেনে রাখবো, কখন কোনটা অ্যাডভান্টেজ দেবে, কার উপর বেস করে কোশ্চেন করবে। তাই মাইনাস 10 ই স্কোয়ার আর প্লাস এই 5e আর হচ্ছে আমার এই মাইনাস আই, এবং অবশ্যই এখানে এই এফ অফ এক্স ইকুয়াল টু 0। এবার আমরা এখানে ই টু দি পাওয়ার 5, যেটা আমরা জানি যে ই টু দি পাওয়ার n এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স প্লাস এনএইচ হয়, এনএইচ। তাহলে এখানে এইচটা আমরা দেখতে হবে, এইচটা হচ্ছে গ্যাপ, আমরা দেখেছি এক এক করে গ্যাপ, 2 করে গ্যাপ রয়েছে, খেয়াল দেখো 2 করে গ্যাপ, তাই ই টু দি পাওয়ার 5 প্লাস এফ এক্স, তার মানে অ্যাকচুয়ালি কি হবে এখানে না এক্স প্লাস, তাহলে এইচ এর মানটা এখানে 2, তাহলে এখানে এইচ এর মানটা 2, তাহলে 2n, n তো 5 এখানে, তার মানে এখানে আমার আসছে অ্যাকচুয়ালি x প্লাস 10 মাইনাস 5, একই রকম ভাবে f x প্লাস 8, তারপর দেখো প্লাস 10 f অফ x প্লাস 6, তারপর মাইনাস 10 এই f অফ হচ্ছে আমাদের x প্লাস 4, আর প্লাস 5 f অফ x প্লাস 2, আর মাইনাস f অফ x, আই তো আইডেন্টিটি ইকুয়াল টু 0। এবং আমাদের x এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, সবচেয়ে যে কম ভ্যালুটা দেওয়া আছে সেটা এখানে আমরা পুট করব, অর্থাৎ 16 দেওয়া আছে, তাই আমরা এখানে পুট করছি x ইকুয়াল টু 16। তাহলে 16 পুট করলে এটা হয়ে যাচ্ছে আমাদের f অফ 26 মাইনাস 5 f অফ 24, তারপরে প্লাস 10 ইন্টু f অফ 22 মাইনাস 10 f অফ 20 10 হচ্ছে, তারপর প্লাস 5 f অফ 18 আর মাইনাস f অফ 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে কেবলমাত্র f অফ 20 এর মানটাই আমাদের নেই, এটাই বার করতে হবে অ্যাকচুয়ালি, তাই এটা বাদ দিয়ে সব ভ্যালুগুলো দেওয়া আছে টেবিল থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। f অফ 26 এর ভ্যালু 388, তারপরে মাইনাস 5 ইন্টু f অফ 24 হচ্ছে 268, তারপরে প্লাস 10 f অফ 22 এর ভ্যালু হচ্ছে 155, তারপর দেখো মাইনাস 10 ইন্টু f অফ 20, এটা বার করতে হবে আমাদের, তারপরে প্লাস 5 ইন্টু আমাদের f অফ 18 এর ভ্যালু 83 দেওয়া আছে, আর মাইনাস 43 ইকুয়াল টু 0। তারপর এগুলোকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, 388 মাইনাস এটা দেখো 1340, তারপর এটাও দেখো 1550,
অবশ্যই ক্যালকুলেটরের হেল্প নিয়ে একদমই করবে না, কারণ তাহলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। কিন্তু 445 minus 43 আর এখানে আমাদের minus 10 into f of 20 equal to 0। তো দেখো নেক্সট এখানে এগুলো একটু যোগ বিয়োগ করে 2383 minus 1383 আর ইকুয়াল টু 10 f of 20 এবং দেখতে পাচ্ছ একদম আগের মতোই এখান থেকে 1000 10 f of 20 অর্থাৎ এই f of 20 এর ভ্যালু যেটা চেয়েছে কোশ্চেনে এই 100। তাই এই দুই রকম ভাবে এই অঙ্কটাকে আমরা সলভ করতে পারি। তো এখন নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা আমরা কোন চ্যাপ্টার থেকে পাচ্ছি। দেখো অবশ্যই থিওরি অফ ইকুয়েশন থেকে। আর আমাদের থিওরি অফ ইকুয়েশন আর বলা দরকার নেই কি কি পার্ট রয়েছে, একদম নরমাল একটা অঙ্ক। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং যার দুটো রুট বলে দিয়েছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, আর সেখান থেকে আমাকে আলফা কিউব মাইনাস বিটা কিউব ভ্যালু বার করতে হবে। তাহলে এখন দেখি আমরা দেখে নিই আলফা বিটা যেহেতু রুট, তাহলে ডেফিনেটলি আমরা এখানে সাম অফ রুট থেকে কি পাচ্ছি না আলফা প্লাস বিটা, যার ভ্যালু পাচ্ছি কত না মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য রুটস এর ভ্যালু আমরা পাচ্ছি আলফা বিটা ইকুয়াল টু ডেফিনেটলি সি বাই এ। এখানে বলুক আর না বলুক এখানে এ অবশ্যই নট ইকুয়াল টু 0 বাই ডিফল্ট। এবার দেখো যার ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে একদম আলফা কিউব মাইনাস বিটা কিউব, তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের যে ফ্যাক্টরাইজ ফর্মুলা সেটা পুট করতে পারি। তো ফ্যাক্টর ফর্মুলা কি আলফা মাইনাস বিটা ইনটু অবশ্যই আলফা স্কয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কয়ার। এবার আমাকে এই জিনিসটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন সব কটা ভ্যালু এখানে পুট করা যায়, অর্থাৎ আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু। তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি আলফা মাইনাস বিটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডেফিনেটলি আলফা প্লাস বিটার এই হোল স্কয়ার আর এই মাইনাস 4 ইনটু আলফা ইনটু বিটা। আর এই ব্র্যাকেটে দেখো এটা আলফা বিটা তো রয়েছে, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি কিরকম ভাবে, ডেফিনেটলি আলফা প্লাস বিটার হোল স্কয়ার আর একটা মাইনাস 2 আলফা বিটা আর প্লাস আলফা বিটা, সেখান থেকে ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম এই মাইনাস আলফা বিটা। এবার এখানে ভ্যালু বসিয়ে দিয়ে সিম্পলিফাই করো, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা পুট করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে এই বি স্কয়ার বাই স্কয়ার, আর এখানে হয়ে যাচ্ছে আমার মাইনাস এই 4c বাই a, আর একই রকম ভাবে এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি এই বি স্কয়ার বাই এই স্কয়ার আর এখানে মাইনাস c বাই a। আর একটু সিম্পলিফাই করলেই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে না ডেফিনেটলি, তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরটা যদি আগে লিখি তাহলে এখানে পাচ্ছি এই বি স্কয়ার মাইনাস এই হচ্ছে ac আর নিচে হচ্ছে আমার এখানে স্কয়ার, আর এখানে রুটের ভেতরে কি হচ্ছে দেখো সেম ঘটনা ঘটছে না, যে বি স্কয়ার মাইনাস এই 4ac আর স্কয়ারটা এখানে আমার বেরিয়ে আসবে কি না এই a আকারে। তাহলে এবারে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো আমাদের এই বি স্কয়ার মাইনাস ac বাই এই a কিউব আর পাশে অবশ্যই বি স্কয়ার মাইনাস 4ac। খুব সিম্পল এবং খুব ইজি একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা অবশ্যই আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিকে যে ধরনের আমাদের অঙ্ক বা মাধ্যমিকে ছেলেরা এই অঙ্কগুলোকে করে ফেলতে পারবে, জাস্ট এই দুটো ফর্মুলা। আর এই ফর্মুলাটা সবাই তো জানা রয়েছে, তাই আমি বলবো একদম মাধ্যমিক ক্লাস মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক এটাকে বলতে পারি, অপশন বি। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, এবং এখানটা এটা দেখতে পাচ্ছ পরিষ্কার একটা ডায়নামিক্স থেকে এই কোশ্চেনটা দিয়েছে, এবং আগে আমরা একটু পড়ে দেখি কি বলতে চাইছে। বলছে অ্যান ইনসেক্ট একটা পোকা, ক্রুল মানে অ্যাকচুয়ালি এর যদি বাংলা মিনিং দেখি যে হামাগুড়ি খাওয়া, তার মানে মুভ করছে অ্যাকচুয়ালি। এই ইনসেক্ট হামাগুড়ি দিচ্ছে at a constant rate u along the spoke of a cart wheel, মানে চাকাযুক্ত একটা গাড়ি, ঠিক আছে, অবশ্যই অফ রেডিয়াসে, মানে এটা মালগাড়ি বলতে পারো, গরুর গাড়ি বলতে পারো, এই টাইপের গাড়ি যার চাকা রয়েছে, ঠিক আছে, অফ রেডিয়াস a the cart is moving with velocity v, the acceleration perpendicular to the spoke কত বার করতে হবে। তার মানে ব্যাপারটা কি বলতে চাইছে
যে একটা পোকা সেটা কি হচ্ছে না স্পোকে সে মুভ করছে, স্পোক গাড়ির যে চাকার যে স্পোক, যেমন সাইকেলই মনে করো বা গরু গাড়ির চাকা মনে করো, তার যে স্পোক বরাবর সে কি করছে একটা কনস্ট্যান্ট রেট ইউনি সে মুভ করছে, এবং যে চাকাটার ব্যাসার্ধ হচ্ছে এ, এবং এই কারটা অর্থাৎ গাড়িটা মুভ করছে উইথ ভেলোসিটি ভি, দ্য অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার টু দ্য স্পোক ইজ এত। তাহলে অবশ্যই এইটা আমাদের কোন চ্যাপ্টার থেকে আসছে এটা আমরা একটু ক্লিয়ারলি বুঝতেই পারছি। এবং এটা বলার আগে অর্থাৎ এখানে একটা সার্কুলার মোশনের ব্যাপারটা চলে আসছে, তাই না? এবং সার্কুলার মোশন যখনই চলে আসছে তার মানে আমরা এটাকে এটা যদি সেন্টার ধরে নিই, তাহলে এই বরাবর অর্থাৎ রেডিয়াস বরাবর আমরা যে ভেলোসিটি পাই এটাকে আমরা বলি কি রেডিয়াল ভেলোসিটি। সে মনে পড়ছে রেডিয়াস বরাবর যে ভেলোসিটিটা পাই আমরা সেটাকে আমরা বলি না রেডিয়াল ভেলোসিটি। এবং সেই রেডিয়াল ভেলোসিটি বার করার ফর্মুলা নিশ্চয়ই তোমাদের জানা আছে, সেটা হচ্ছে কি, আগে ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে, ডিআর ডিটি, তারপরে কোশ্চেনের কি ডিমান্ড সেটা দেখব। একই রকম ভাবে আমরা জানি যে রেডিয়াল অ্যাক্সেলারেশন অর্থাৎ আমরা যখন প্লেন আমরা মোশন ইন প্লেন করেছিলাম, খেয়াল রেখো যে চ্যাপ্টারটা মোশন ইন প্লেন তার দুটো পার্ট ছিল, একটা কার্টেসিয়ান ফর্ম ছিল আর একটা ছিল পোলার ফর্ম। কার্টেসিয়ান ফর্মে আমরা ট্যানজেনশিয়াল, নরমাল এগুলো দেখেছি, নরমাল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি, নরমাল অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। আর পোলার ফর্মে আমরা যেটা দেখি সেটাই রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সেলারেশন। এবং রেডিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু এটা কি ডি স্কয়ার আর, এগুলো সব প্রুভ করা যায়, ডি স্কয়ার আর ডিটি স্কয়ার মাইনাস আর এই ডি থিটা ডিটির হোল স্কয়ার। ওকে, আর ঠিক এই রেডিয়াসের সঙ্গে যে পারপেন্ডিকুলার যেটা, এটাকে আমরা বলি হয় ট্রান্সভার্স বলি বা ক্রস রেডিয়াল বলি। তাহলে আমরা একই রকম ভাবে এই ক্রস রেডিয়াল ভেলোসিটির ফর্মুলা কি ছিল, ক্রস রেডিয়াল ভেলোসিটির ফর্মুলা ছিল আর ডি থিটা ডিটি। আর কি আছে না আমাদের ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কি ছিল, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন অর্থাৎ এই রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার যেটা, তাই না, সেটা কি বলা হতো, এবং সেটা ফর্মুলা ছিল 2r ডট ডট মানে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ 2r ডট থিটা ডট প্লাস r থিটা ডবল ডট। এই ফর্মুলাগুলো আমাদের জানলেই কিন্তু অঙ্কটাকে সলভ করে দেওয়া যাবে। এবার আমরা ওয়ান বাই ওয়ান এটাকে পুরোটা ব্রেক করব। তাহলে আগে ভালো করে একটু বোঝো, আবার আমরা প্রথম থেকে পড়ছি অ্যান ইনসেক্ট, ঠিক আছে, একটা পোকা সেটা ক্রুয়েল হামাগুড়ি দিচ্ছে অ্যাট এ কনস্ট্যান্ট রেট। অর্থাৎ রেট ব্যাপারটা কি, রেট মানে যেমন আমরা বলি না যে 30 কিলোমিটার পার আওয়ার, এইটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় রেট, 30 কিলোমিটার পার আওয়ার, এইটাকে আমরা বলে থাকি রেট। ঠিক আছে, এটা ঘুরিয়ে বলেছে হয়তো, তার মানে এখানে ইউটাই হচ্ছে এত। এবং আমরা জানি যে ইম্পর্টেন্ট যে রিলেশন সেটা হচ্ছে কি না ডিস্টেন্স, রেট অ্যান্ড টাইমের মধ্যে রিলেশনটা কি, ডিস্টেন্স আমাদের যে রেট আর টাইমের মধ্যে রিলেশন হচ্ছে যে ডিস্টেন্স সমান সমান হচ্ছে এই রেট ইনটু কিন্তু টাইম, রেট ইনটু টাইম। ঠিক আছে, রেট ইনটু টাইম অর্থাৎ তুমি রেট ইকুয়াল টু এভাবেও লিখতে পারো যে রেট ইকুয়াল টু এই ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। অর্থাৎ এই রিলেশনটাকে আমাকে ইউজ করতে হবে কিন্তু এই রেটটাকে ক্লিয়ার করার জন্য, কনস্ট্যান্ট রেট কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ এটা কখনোই চেঞ্জ হবে না। এবার দেখো আমরা এইখানে এই যে গাড়ির যে চাকা, আমরা এখানে এটা একটা মনে করছি একটা সার্কুলার চাকা, ওকে, এবং এটা সার্কেলের সেন্টারটা হচ্ছে আমার এখানে ও, আর এই আমরা যে ছবিটা আঁকছি এখন ও এ, এটা মনে করছি আমার স্পোক। ঠিক আছে, ইনিশিয়াল অবস্থা, ঠিক আছে, এটা একদম ইনিশিয়ালি আমাদের এইটা হচ্ছে আমাদের স্পোকের পজিশন, ইনিশিয়াল স্টেজ। ঠিক আছে, এবার এখানে রেডিয়াসটা বলে দিয়েছে, তাহলে রেডিয়াসটা কোশ্চেনে বলে দিয়েছে এ। এবারে কি করছে না, এবং এই জায়গাটায় মনে করছি আমাদের প্রথমে ইনসেক্টটা ছিল সেন্টারে, এগুলো আমি ইমাজিন করতেই পারি, এই জায়গাটা আমার পজিশনটা তার ছিল, এবং আফটার টাইম টি চাকাটা তাহলে মুভ করেছে, তাই না, এবং চাকাটা মুভ করে মনে করলাম সে টি টাইমে সে এখানে এই বি পজিশনে এলো, তার মানে এখন তাহলে স্পোকটাও তাহলে সেই ও স্পোকটা এখানে চলে এসছে, এবং মনে করছি আমাদের যে ইনসেক্টটা সেও তাহলে কিছুটা মুভ করেছে, এবং সে মুভ করে আমরা মনে করছি যে সে এরকম কিছু একটা ডিস্টেন্সে এখানে এসছে এই জায়গাটা। ঠিক আছে, এই পি পজিশনে সে এসছে। এবারে তাহলে প্রথমে অরিজিনে ছিল কিছুটা টাইম, আফটার টাইম টি
মুভ করার পরে এটা বি তে এলো, স্পোকটা ঘুরলো এবং এখানে ইনসেক্টটা ও তে ছিল, ও থেকে পি তে এসছে এবং এখানে আমরা কি করছি, ওটা কি তার মানে একটা ফিক্সড পয়েন্ট হিসেবে আমরা পোল হিসেবে কনসিডার করছি। ওকে, তাহলে একটা সিস্টেম আমরা তৈরি করছি এবং এখানে পির কোঅর্ডিনেটটাকে মনে করছি এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা মনে করছি কি না সে থিটা অ্যাঙ্গেলে মুভ করেছি ইন টাইম টি তে এবং তাহলে পির পজিশনটা আমি মনে করছি আর ইনটু থিটা। তাহলে এবারে যে প্রথম যে রিলেশনটা দিয়ে দিয়েছে অ্যান ইনসেক্ট ক্রল অ্যাট এ কনস্ট্যান্ট রেট ইউ, তাহলে আমরা এই ফর্মুলাটাকে যদি আমি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এটাকে কানেক্ট করতে পারছি। তাহলে রেট কি দেওয়া আছে আমাদের এখানে, তাহলে ইউ দেওয়া আছে তাই না, ডিস্টেন্স মানে এখানে আর হচ্ছে কারণ ও থেকে পি তে গেছে আর টাইমটা কোন টাইমে গেছে না সে টি টাইমে গেছে, আমি ঘুরিয়ে লিখতে পারি আর ইকুয়াল টু ইউ ইনটু টি। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করলাম, ইউটাকে কানেক্ট করলাম তার যে ফান্ডামেন্টাল রেজাল্টের হেল্প নিয়ে। খেয়াল রাখতে হবে ইউ কিন্তু এখানে কনস্ট্যান্ট। এবার পড়া যাক, তাহলে এইটুকু মানে এটাই বোঝাচ্ছে। এবার অ্যালং এ স্পোক অফ এ কার্ট হুইল অফ রেডিয়াস এ, ওকে এটুকু ক্লিয়ার। এবার বলছে দ্য কার্ট ইজ মুভিং ভেলোসিটি উইথ ভেলোসিটি ভি। সাধারণত কি হয় এখানে অঙ্ক কিছু কিছু টার্ম অ্যাকচুয়ালি অঙ্ক করতে 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 ব্যাপারগুলোকে বোঝা যায় যে এই ভি কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাহলে যদি চেঞ্জ হতো তাহলে যদি ভেলোসিটি চেঞ্জ হয় তাহলে কিভাবে চেঞ্জ হবে সেটা অবশ্যই কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকতো, তেমন কিছু বলা নেই মানে তার মানে এটা ভিটা ফিক্সড। বা এছাড়াও সার্কুলারের ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নিই এই মোশনটা এটা ফিক্সড ট্যানজেনশিয়াল মোশন, কারণ দেখো এই যে গাড়িটার ভেলোসিটি যদি ভি হয় তাহলে গাড়িটার প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ভি হবে, কারণ একই ভেলোসিটি নিয়ে তার প্রত্যেকটা বডি মুভ করছে। তার মানে আমি ধরে নিতে পারি যে এই সার্কেলের এই তার যে হুইল তার চাকারও তার মানে ভেলোসিটি ভি, আর আমরা জানি যে ভেলোসিটি কি হয় তাহলে এটা ট্যানজেনশিয়ালি কাজ করবে তাই না, এটা ট্যানজেনশিয়ালি তাহলে কাজ করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ট্যানজেনশিয়াল ভেলোসিটি। তাহলে যে কোনো পয়েন্টে চাকার যদি আমরা এখানে নিই তার ভেলোসিটি অ্যাকচুয়ালি ভি, তাহলে ভেলোসিটি বলতে সাধারণত আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটিকেই এখানে বুঝি। তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি এখানে এই যে বলে দিয়েছে কার ভেলোসিটি, কার মানে গাড়িটার, ঠিক আছে, এই যে কার্ট হুইল মানে গাড়িটার ভেলোসিটি ভি, তার মানে যে এখন এ থেকে বি তে এসছে, ইনিশিয়ালি এ তে ছিল তাহলে বি তে এসছে এবং এটা অবশ্যই কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, কারণ যদি চেঞ্জ হতো তাহলে কিসের সঙ্গে চেঞ্জ হতো, কার সঙ্গে কার প্রপোর্শনালে চেঞ্জ হতো এই কথাটা বলে দিত। এবার দেখা যাক কোশ্চেনের ডিমান্ডটা কি, তাহলে কোশ্চেনের ডিমান্ড হচ্ছে তাহলে আচ্ছা এবার দেখো তাহলে আমরা ভি যেহেতু ট্যানজেনশিয়াল ভেলোসিটি তাহলে অবশ্যই তাহলে আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটি কানেক্ট করার ফর্মুলা একটু আগে আমরা লিখেছি, বা আমরা রেডিয়াল এখানে এটা বলতে পারি ক্রস ট্রান্সভার্স, এখানে এই অনুযায়ী ট্রান্সভার্স ভেলোসিটি, কারণ দেখো রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে রেডিয়াসের সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলার তাহলে এখানে আমরা বলতে পারি হয় ক্রস রেডিয়াল ভেলোসিটি তাই না, ক্রস রেডিয়াল ভেলোসিটি, তার মানে আমাদের এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারি আমরা ক্রস রেডিয়াল, যেটা রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার যে ভেলোসিটি সেটাকে আমরা ক্রস রেডিয়াল ভেলোসিটি বলে থাকি। তাহলে এখানে ক্রস রেডিয়াল ভেলোসিটি অ্যাকচুয়ালি তাহলে ভি, তাহলে ভি ইকুয়াল টু তাহলে আর অবশ্যই, আর এখানে আমার হচ্ছে কি না ডিআর ডি থিটা, তাহলে এখানে আর এখানে আমাদের হবে না, তার পরিবর্তে এখানে হবে কি এ, কারণ বুঝতেই পারছো ও থেকে এই যে বি বিন্দুটার যে এটা রেডিয়াস এ না, তাই এই কারণে ভি ইকুয়াল টু এ, এই ফর্মুলাটাই হবে, এই ফর্মুলাটাই হবে, ঠিক আছে। তাহলে আমার ভি ইকুয়াল টু এ, আর এখানে অবশ্যই অ্যাঙ্গেল তো সেমই থাকছে তাই না, ও এ আর ওবির মধ্যে অ্যাঙ্গেলটা সেমই থাকছে, তাই এখানে ডি থিটা ডিটি সেটাকে আমরা ইন শর্টে থিটা ডট লিখতে পারি। তাহলে ভালো করে দেখো আমরা কিন্তু পড়তে পড়তে কিন্তু আমরা দুটো রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে আর ইকুয়াল টু ভিটি সেটা ইউটি সেটা রেটের কনসেপ্ট নিয়ে, এবং আরেকটা রেজাল্ট আমরা পেলাম এখানে ভি ইকুয়াল টু এ ইন্টু থিটা ডট, যেখানে এ হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যাটম। কোশ্চেনের ডিমান্ড কি, দ্য অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার টু দ্য স্পোক, অর্থাৎ অ্যাক্সেলারেশন চেয়েছে পারপেন্ডিকুলার টু দ্য স্পোক, তার মানে কি স্পোকের সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, স্পোকের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা আমার স্পোক নাই ওবিটা স্পোক, তার সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে কোশ্চেনের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আমার কি ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বার করতে হবে। আর আমরা একটু আগে নোট ডাউন করেছি কিন্তু ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, এই যে দেখতে পাচ্ছ 2 r ডট থিটা ডট r থিটা ডবল ডট, এবং অবশ্যই তাহলে আমরা এই পয়েন্টগুলোকে কানেক্ট করে এই ফর্মুলাগুলোকে পুট করলে কিন্তু আমরা এবারে পেয়ে যাবো। দেখো কি পাবো, তাহলে আমি এখান থেকে কন্টিনিউ করে নিই। আমার অ্যাকচুয়ালি আমার ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনে চাইছে, অর্থাৎ রেডিয়াস, অর্থাৎ এখানে আমাদের স্পোক তাই না, রেডিয়াসটা এখানে স্পোককে কাজ করছে ওবির সঙ্গে পারপেন্ডিকুলার সেটাই। তাহলে এখানে দেখো ভালো করে যে আমরা এখানে কি লিখতে পাচ্ছি এবারে, হ্যাঁ থিটা ডট যদি এখানে ভি ডট এই যে থিটা ডট ইকুয়াল টু আমরা
তাহলে এখানে ভি বাই এ, এবং একে যদি আরেকবার ডেরিভেটিভ করি যেহেতু এ কনস্ট্যান্ট এবং বলেছি ভিও কনস্ট্যান্ট, তাহলে থিটা ডবল ডট ইকুয়াল টু 0। এই যে এখানে থিটা ডবল ডটের দরকার ছিল, আর এখানে খেয়াল করে দেখো যে ভ্যালুগুলো আমরা এবার পুট করতে পারছি কিনা। তাহলে এখানে আমরা এই 2 লিখছি, তাহলে আর মানে এখানে আমাদের তাহলে আর ডিআর ডিটি যেটা, তাহলে অবশ্যই তাহলে এখানে এই ডিআর ডিটি যেটা আমরা রেডিয়াল ভেলোসিটি বলে থাকি, মানে রেডিয়াল ভেলোসিটি, এবং এই বরাবর ভেলোসিটি তোমার, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যেটা আমরা এই আর ইকুয়াল টু ইউটি লিখেছি। তাহলে আর ডট বার করো, টি টি ডট মানে কিন্তু টি রেসপেক্ট ডেরিভেটিভ, দেখতে পাচ্ছ এখানে ইউ আসছে, তাহলে আর ডটের জায়গায় ইউ দিয়ে দিলাম। আর থিটা ডট, এই যে থিটা ডট একটু আগে আমরা এই এখান থেকে পেয়ে যাচ্ছি ভি বাই এ, এই ভি বাই এ, আর যেহেতু থিটা ডবল ডট 0 তাই প্লাস 0, তাহলে আমরা কি পেয়ে গেলাম 2 ইন্টু ইউ ইন্টু ভি বাই এ, দ্যাট ইজ অপশন সি। তাহলে দেখো কজন অঙ্কটা করতে পেরেছো জানি না, কিন্তু একটু ভালো করে যদি পড়ে দেখো সমস্ত ডেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল, আর ঠিক জিনিস ঠিক জায়গায় যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কগুলোকেও তুমি কিন্তু সলভ করতে পারবে। হয়তো আগে কোনোদিন তুমি অঙ্কটা করোনি, না করলেও কিন্তু আমাদের যে সমস্ত ইনফরমেশন, আমাদের যে সমস্ত ডেটা রয়েছে, এবং তুমি যদি প্রচুর পরিমাণে এই লেভেলের অঙ্ক করো, এই ধরনের ছোট ছোট অঙ্ক, তাহলে এটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এবার আমরা একটুখানি সিলেবাসটাকে একটুখানি দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি এটা কোত্থেকে দিল। দেখো ডিনামিক্সের দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি মোশন ইন এ প্লেন থেকে এসছে, এবং সেটা আমরা দুরকম ফর্মে পড়েছিলাম। খেয়াল করে দেখবে যে একটা হচ্ছে কি না কার্টেসিয়ান ফর্মে ছিল, একটা পোলার ফর্মে। কিন্তু ভালো করে সিলেবাসটা যদি স্টাডি করো, দেখো মোশন ইন এ স্ট্রেট লাইন, তাহলে আন্ডার ভেরি স্ট্রেট লাইন বরাবর আমরা কিন্তু মোশন ইন এ প্লেন করছি, তাহলে এটা নয়। মোশন আন্ডার ইনভার্স স্কয়ার ল, এটাও কিন্তু স্ট্রেট লাইন বরাবর ভার্টিক্যাল হয় আমরা জানি। মোশন ইন এ রেজিস্ট্যান্স মিডিয়ান, এটাও কিন্তু নয়। এবং অর্থাৎ তুমি একটা পার্টিকেলকে যদি আকাশে ছুড়ে দাও তাহলে সেটা একটা প্যারাবোলিক ওয়েতে পড়ে সেই ফর্মের অঙ্কগুলোতে। ইম্প্যাক্ট অফ ইলাস্টিক বডি, সেটাও নয়। লস অফ কাইনেটিক এনার্জি ইন ডিরেক্ট অ্যান্ড অবলিক ইম্প্যাক্ট, পরিষ্কার দেখা যাচ্ছে এটা কিন্তু আউট অফ সিলেবাস। যদি এই সিলেবাস অনুযায়ী করো তার মানে মাথায় রাখতে হবে, তার মানে আমাদের মোশন ইন প্লেনটাকেও তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেখান থেকেও কোশ্চেন আসছে। এইভাবেই কিন্তু সিলেবাসটাকে কিন্তু বারবার বলছি আমরা জাস্টিফাই করবো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা কোন থেকে এলো, আদৌ সিলেবাস সেটা মেনটেন করলো কি। পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যা ওরা বলেছে মোশন ইন প্লেনের কথা কোথাও বলেনি, সুতরাং তা সত্ত্বেও আমাদের এটা এখানে করতে হলো। তো দেখো নেক্সট যে অঙ্কটা দিয়েছে একদম এটা দেখতে পাচ্ছ ভেক্টর থেকে দিয়েছে, একদম ভেক্টরের বেশি কোশ্চেন, সুতরাং আর আমরা সিলেবাস না দেখলেও চলবে। এটা ভেক্টর মানে এটা এই ধরনের অঙ্ক থাকতেই পারে, কেবলমাত্র পজিশন ভেক্টরের উপর একটু পড়া যাক। দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট এ বি সি আর রেসপেক্টিভলি, অ্যাকচুয়ালি উপরে অ্যারো সাইন দিয়ে এরা বোল্ড করে দিয়েছিল, তাই কখনো বোল্ড করে দেয় কখনো অ্যারো সাইন দেয়, ওটা ব্যাপার নয়, আগে ভেক্টর লিখেছে বোঝা যাবে। উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ও, দেন ও এ বি সি আর, তাহলে কি হবে এই চারটে পয়েন্ট কি কোলিনিয়ার হবে, নাকি ভার্টিসেস অফ এ স্কোয়ার হবে, না ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গেল হবে, না ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম হবে। অবশ্যই আমরা প্রথমে একটু কোলিনিয়ারিটি চেক করে দেখি। আমরা কোলিনিয়ারিটি আমরা জানি যে তিনটে পয়েন্ট বা চারটে পয়েন্ট, যাই হোক যে চারটে পয়েন্ট আমরা যদি কোলিনিয়ারিটি চেক করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, কোলিনিয়ারিটি চেক করার জন্য আমাদের কাছে একটা প্রপার্টি ছিল যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে কোলিনিয়ারিটির ক্ষেত্রে এই তিনটে পয়েন্ট দিয়ে খুব সহজেই জাস্টিফাই করা যায়। তিনটে পয়েন্টই যদি এক লাইনে না থাকে তাহলে 4 নম্বর পয়েন্টটা তো সুতরাং প্রশ্নই নেই অরিজিনের, তাই তিনটে পয়েন্ট দিয়ে খুব সহজেই কোলিনিয়ারিটি চেক করা যায়। আমি দুটো মেথড এখানে বলবো, তাহলে প্রথমে অপশন এটাকে আমরা ব্রেক করার চেষ্টা করছি, এটা ঠিক কি ভুল। প্রথম অপশন হচ্ছে যে যদি এই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে অবশ্যই তাহলে আমরা এবি ভেক্টর আর বলতে পারি এসি ভেক্টর কি হবে মাল্টিপল টু ইচ আদার হবে, তাই আমরা অরিজিনটাকে আপাতত সাইডে রাখছি। তাহলে ইফ পয়েন্টস, তিনটে পয়েন্টই যদি কোলিনিয়ারিটি না থাকে তাহলে প্রশ্নই নেই। তাহলে ইফ পয়েন্টস কি হচ্ছে না এই ও এ বি আর খেয়াল করে দেখো সি, ঠিক আছে, এই চারটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় আর কোলিনিয়ার ডেফিনেটলি, তাহলে দেন এবি, তার মানে ওটা ও রেসপেক্টিভ তৈরি করি আমরা ওবি মাইনাস ও এ, তাহলে দেন এই এবি ভেক্টর অবশ্যই এন্ড আমি বলতে পারি এসি ভেক্টর, তাহলে কি হবে না হবে যে উইল বি স্কেলার মাল্টিপল অফ ইচ আদার,
তাই না, each other for some scalar k লিখতে পারি, for some scalar k। এবার দেখো অর্থাৎ AB equal to k into AC ভেক্টর, এটা এইভাবে লেখা যাবে। বাট কিন্তু খেয়াল করে দেখো AB ভেক্টরটা আমরা কি পাচ্ছি, পজিশন ভেক্টর দেওয়া আছে OB মানে B ভেক্টর মাইনাস এত, আর অবশ্যই এখান থেকে আমরা AC ভেক্টর কি পাচ্ছি দেখো, C ভেক্টর মানে A ভেক্টর প্লাস B ভেক্টর মাইনাস A ভেক্টর দ্যাট ইজ B ভেক্টর। তো আমি এখান থেকে অবশ্যই এই B মাইনাস A ভেক্টর নট ইকুয়াল টু আমি বলবো k ইন্টু B ভেক্টর, কারণ সেই ক্ষেত্রে k ইকুয়াল টু 1 হতে হবে, এই k 0 হতে হবে, কিন্তু একটা তো আমার অরিজিন ও রয়েছে, আবার এও 0, দুটো সেম পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা জাস্টিফাই করতে পারি যে এই পয়েন্টগুলো কোলিনিয়ার নয়। এটা একটা আমাদের আর্গুমেন্ট। এখান থেকে আমরা বলতে পারছি যে ও এ বি সি হচ্ছে আর নট কোলিনিয়ার। সেকেন্ড আর্গুমেন্ট আমি দেখাতে পারি, যেটা আমরা জানতাম যে তিনটে ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে সেটা দিয়ে যদি আমরা সেই পয়েন্টগুলো দিয়ে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি তার এরিয়া অবশ্যই 0 হওয়া উচিত। তাহলে এখানে ও এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে আমার, আমি সেকেন্ড অ্যাপ্রোচ দেখাচ্ছি, কোলিনিয়ারিটি নয়। আরো অনেক রকম ভাবে প্রমাণ করা যায়, যেগুলো একদম বেসিক রুল, সেগুলো দিয়ে আমরা ও ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ইকুয়াল টু বি ভেক্টর, আর এখানে ও সি ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, তাহলে এবার এই 3 পয়েন্টস আমরা যেটা জানি উইল বি, বা আমি লিখতে পারি 3 ভেক্টরস লিখতে পারি, এখানে ও এ বি ও বি 3 উইল বি, ঠিক আছে পয়েন্টই ঠিক আছে, 3 পয়েন্টস উইল বি কোলিনিয়ার। কি হবে না, ইফ ও এ ভেক্টর ক্রস, ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এরিয়া থেকে এটা তৈরি হয় ওবি ক্রস ওসি প্লাস এই ওসি ক্রস ওএ ইকুয়াল টু 0 ভেক্টর হবে যদি এটা কোলিনিয়ার হয়। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখি আদৌ হচ্ছে কিনা। তাই তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা, অর্থাৎ ওএ মানে এখানে এ ভেক্টর, ওবি মানে এখানে আমাদের বি ভেক্টর প্লাস ওবি মানে বি ভেক্টর ক্রস ওসি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডেফিনেটলি আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটা নাল ভেক্টর হয় কিনা আমরা দেখব। তাই এটা তো আমাদের এ ক্রস বি, এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বি ক্রস এ, আর আমরা জানি বি ক্রস বি 0 হয়, তাই লিখছি না নাল ভেক্টর, এ ক্রস এ 0, তাহলে এখানে এই বি ক্রস এ, তাহলে আবার আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি এ ক্রস বি কে যদি আমরা ঘুরিয়ে লিখি মাইনাস বি ক্রস এ, ক্রস প্রোডাক্টের প্রপার্টি অনুযায়ী, তাহলে এই দুটো মিলে আমাদের নাল ভেক্টর দিচ্ছে। আর তাহলে পড়ে থাকছে আমাদের বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে অবশ্যই এটা নাল ভেক্টর। তাহলে দেখো তাহলে অবশ্যই তাহলে বি ক্রস এ, তাহলে এটা তো নরমালি এটা আমরা নন জিরোই ধরবো, কারণ আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নেই। আমরা জানি ক্রস প্রোডাক্ট 0 হতে গেলে এরা দুজন প্যারালাল হতে হবে, কোথাও বলা আছে যে বি ক্রস এর প্যারালাল, কিছু বলা নেই। কিন্তু ইন জেনারেল তো বি ক্রস বি আর এ যে কোনো ভেক্টর হতে পারে, তাই বি ক্রস এ 0 ইন জেনারেল নয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কি নট কোলিনিয়ার। তাহলে আমরা দুরকম ভাবে দেখতে পেলাম যে এই যে 4টে পয়েন্ট বা 3টে পয়েন্ট কোলিনিয়ার নয়, তো অবশ্যই তাহলে
এই যে কোনো তার সঙ্গে যুক্ত করো আরেক নম্বর 4 নম্বর পয়েন্ট, সেও কোলিনিয়ার নয়। এবার দেখা যাক যে ভার্টিসেস অফ স্কোয়ার, ভার্টিসেস অফ রেক্ট্যাঙ্গেল, ভার্টিসেস অফ প্যারালোগ্রাম। তো অবশ্যই আমরা জানি যে স্কোয়ার ইজ এ প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম। তাহলে অবশ্যই স্কোয়ার হতে গেলে তাকে আগে প্যারালোগ্রাম হতে হবে, রেক্ট্যাঙ্গেল হতে গেলে আগে প্যারালোগ্রাম হতে হবে। তাহলে আগে দেখি যে এরা কি আদৌ প্যারালোগ্রাম ফর্ম করছে, যদি করে তারপর স্পেশাল কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটাও যদি তারা ফলো করে, তখন কেউ রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, কেউ স্কোয়ার হয়ে যাবে, বা কেউ রম্বস হয়ে যাবে। তাই আমরা সেকেন্ড অর্থাৎ ফোর্থ অপশনটা এখানে চেক করব যে এটা প্যারাগ্রাম হচ্ছে কিনা। তাহলে আমাদের এখানে যে পয়েন্টগুলো রয়েছে তাহলে কি কি, একটা এখানে আমরা ওএ ভেক্টর ইকুয়াল টু, আমরা আমাদের যে ডেটা দেওয়া আছে এ ভেক্টর, তারপর যেটা দেওয়া আছে দেখো এখানে ওবি ভেক্টর, ওবি ভেক্টর ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি না এই বি ভেক্টরকে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে আমাদের এই ওসি ভেক্টর ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার যদি আমরা এদেরকে ছবি আঁকি, ড্র করি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তাহলে এখানে আমার অরিজিন ও রয়েছে, তা আমি মনে করছি যে এই বরাবর হচ্ছে আমার এখানে এটা এ পয়েন্ট এবং এটা এ ভেক্টরকে ইন্ডিকেট করছে, ওকে। এবং এখানে আমরা ও এখানে এই বরাবর আমরা এটাকে বি পয়েন্ট, তাহলে এটাকে এই বি ভেক্টর হিসেবে এই আমরা রিপ্রেজেন্ট করছি। আর ডেফিনেটলি আমরা ট্রায়াঙ্গেল ল প্রপার্টি অনুযায়ী জানি তাহলে সিটা কি হবে, ডায়াগোনাল বরাবর এরকম জায়গায় একটা আসবে, তার মানে এই জায়গাটায় আমরা যদি সি পয়েন্টটাকে অ্যাড করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে ওসি, মানে কিন্তু এটা ঠিক আছে, আমি জয়েন করছি না, ওসি যেটা। তাহলে এই ভেক্টরটা তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে অবশ্যই তাহলে এখানে আমরা এখানে যদি বি ভেক্টর দিই তাহলে ট্রায়াঙ্গেল প্রপার্টি অনুযায়ী বুঝতে পারছো এই ডায়াগোনালটা তাহলে কি হবে a প্লাস বি হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওবি যদি বি তাহলে এটাও তাহলে আমার বি হচ্ছে। আর এই বরাবর যদি আমি এটাকে এবার যদি জুড়ে দিই তাহলে কি পাচ্ছি বিসি ভেক্টর, এবং দেখো ভালো করে বিসি ভেক্টরটা তুমি এ ভেক্টর হিসেবেই পাবে ছবি অনুযায়ী। দেখো বিসি ভেক্টর মানে ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর, আর ওসি মানে এ প্লাস বি, আর এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার থেকে তুমি যদি বি ভেক্টরটা বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে তোমার এ ভেক্টর। তাহলে একদম ডায়াগ্রাম অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা এইরকম ভাবে যদি সেট করি তাহলে যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে সবকটা এখানে আমরা সাকসেসফুলি সেট করতে পারছি। তাহলে অবশ্যই তাহলে এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারছি যে ক্লিয়ারলি কি বলতে পারছি না এখানে এই ওএ ভেক্টর, তাই না, ওএ ভেক্টর ইকুয়াল টু তাহলে আমরা এখানে বিসি ভেক্টর পাচ্ছি এন্ড, এবং এখানে দেখো ওবি ভেক্টর ইকুয়াল টু আমরা অবশ্যই এসি ভেক্টর পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারছি এই যে কোয়াড্রিলেটারাল ও এ সি বি এই চতুর্ভুজে তাহলে তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এখান থেকে আমরা বুঝতে পারছি ডেফিনেটলি তাহলে বলতে পারছি যে কি না দা অপোজিট, তাহলে দা অপোজিট সাইডস অফ দা কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ OACB are equal, ভেক্টর প্রপার্টি অনুযায়ী ম্যাগনিটিউড ইকুয়াল হচ্ছে এন্ড কি প্যারালাল। তার মানে এটা ফর্ম করছে কি না OACB ডেফিনেটলি ইজ এ প্যারালেলোগ্রাম। তার মানে অপশন আমাদের ডিটা আপাতত ঠিক হলো, কিন্তু একটা প্যারাগ্রাম একটা রেক্ট্যাঙ্গেল হতেই পারে, একটা প্যারাগ্রাম একটা স্কয়ার হতেই পারে। এবার একটা প্যারাগ্রাম একটা রেক্ট্যাঙ্গেল হওয়ার পিছনে তাকে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তার জন্য আমরা একটুখানি যদি প্রপার্টিগুলো একটুখানি দেখে নিই তাহলে একটুখানি ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। এবং বিভিন্ন অঙ্কে কিন্তু এই ধরনের অঙ্ক থাকে, বিশেষ করে জিওমেট্রিতে এবং ভেক্টরে দেখা যায় এই ধরনের অঙ্কগুলো। তাহলে একটুখানি আমি প্যারাগ্রামের প্রপার্টিটা দেখি, তারপরে আমরা একটা প্যারাগ্রাম কখন কোন শর্ত স্যাটিসফাই করলে সেটা রেক্ট্যাঙ্গেল হয়, কখন সেটা স্কোয়ার হয়, কখন সেটা রম্বস হয়, কি কি ডিফারেন্স তাদের মধ্যে থাকে, তাহলে এটা আমরা মনে করছি এ বি আর এই সি আর ডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তার ডায়াগোনাল গুলো মনে করছি ইন্টারসেক্ট করছে অ্যাট ও তে, তাহলে এটা প্যারালেলোগ্রাম। এখান থেকে আমরা কি কি প্রপার্টি পাই, এক নম্বর যেটা ডেফিনেশন থেকে আমাদের চলে আসে সেটা কি এই এবি ইকুয়াল টু হচ্ছে কি না ডিসি। দু নম্বর কি হয় না অবশ্যই এখানে
যে সরি এবি ইকুয়াল টু ডিসি আর এডি ইকুয়াল টু বিসি হয়। 2 নম্বর হচ্ছে যে অপোজিট কোণগুলো সমান হয়, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ সি এবং কোণ বি ইকুয়াল টু, খুব সহজেই প্রমাণ করা যায় সর্বসমতা থেকে। আর কি হয় না, এই যে ডায়াগোনালগুলো একে অপরকে বাইসেক্ট করে, জাস্ট বাইসেক্ট করে ডেফিনেটলি। তাহলে অর্থাৎ এখানে আমরা ও এ ইকুয়াল টু এই ওসি পাই, আর এখানে ওবি ইকুয়াল টু ওডি। অবশ্যই তোমরা নিচু ক্লাসে এগুলোর প্রমাণ আমরা করেছি খুব সহজেই। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। এইবার কি দেখো ভালো করে, একটা প্যারাগ্রাম কখন অ্যাকচুয়ালি কি হয় না রেক্টেঙ্গেল হচ্ছে। তাহলে এটা প্যারাগ্রাম, অর্থাৎ প্যারাগ্রামের আরো অনেক প্রপার্টি রয়েছে। সেই দুটো সর্বসম, এক একটা ডায়াগোনাল তার দুদিকে দুটো সর্বসম ত্রিভুজ তৈরি করে, ঠিক আছে, এগুলো প্রপার্টি রয়েছে, সেগুলো আমি যাচ্ছি না। মেন জাস্ট এই কোণ আর লেন্থ অনুযায়ী যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে একটু ফলো করছি। এবার দেখো একটা প্যারাগ্রাম তাহলে কি হচ্ছে না, আমরা কখন তাকে রেক্টেঙ্গেল বলবো, কখন তাকে রেক্টেঙ্গেল বলবো, অবশ্যই তাহলে রেক্টেঙ্গেল ইজ এ প্যারাগ্রাম, বাট আরো সামথিং কিছু এখানে অ্যাড হবে। অর্থাৎ যেই রেক্টেঙ্গেল বললাম তখন প্যারালেলের এই যে উপরের রেজাল্টগুলো কিন্তু অবশ্যই এর মধ্যে এগুলো ইনক্লুড হয়ে গেল। এবার এক্সট্রা কি হয়, এক্সট্রা যেটা হয় সেটা সেই পয়েন্টগুলো আমরা এখানে একটু নোট করব। এক্সট্রা যে পয়েন্টগুলো সেটা হচ্ছে যে অল অ্যাঙ্গেল, অবশ্যই একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেই হয়ে যায়, কারণ টোটাল কোণ তো 360 ডিগ্রি, আর অপোজিট কোণগুলো সমান হয়। তাহলে একটা 90 মানে উল্টোটাও 90, বাকি হলো 180, সমানের জন্য 90-90 হয়ে যায়। তাই আমরা বলি কি অল অ্যাঙ্গেলস হচ্ছে 90 ডিগ্রি রেক্ট্যাঙ্গেলের। কিন্তু সেটা প্যারাগ্রামে কিন্তু সেটা কোনো বলা নেই, শুধু সমান বলেছে, তাই না। আর কি হয় এখানে, যে ডায়াগোনাল গুলো সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি। লেন্থ অফ ডায়াগোনাল যেগুলো, সেটা ডায়াগোনাল কিন্তু এগুলো লেন্থ অফ ডায়াগোনাল কিন্তু সেম হয়ে যায়, অর্থাৎ ছবি অনুযায়ী। অর্থাৎ এই যে অল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি, তার মানে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, যেটা আমরা এখানে বলতে চাইছি যে কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি বলছি। আর এখানে ডায়াগোনাল গুলো যেটা এসি আর বিসি, ঠিক আছে, সমান হয়ে যায় কিন্তু, অর্থাৎ ডায়াগোনাল গুলো সমান হয়ে যায় লেন্থ হিসেবে। এসি ইকুয়াল টু তোমার হচ্ছে কি না আমাদের এই বিডি কিন্তু হয়ে যায়। 3 নম্বর এটা হয় না, তাই এটা আলাদা করে নোট করছি। সব সাইড কিন্তু ইকুয়াল হয় না, শুধু অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়। অল সাইডস আর নট ইকুয়াল, তাই এটা কিন্তু এটা নেগেটিভ সেন্সের জন্য, তাই এটা আমরা হাইলাইট করে রাখছি। অর্থাৎ অল সাইডস, ঠিক আছে, অপোজিট সাইডগুলো তো ইকুয়াল হবেই, ওটা প্যারাগ্রাম থেকে পাচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে অল সাইডস আর নট ইকুয়াল। আলাদা করে নেগেটিভ পয়েন্টটাকে আমরা মেনশন করে দিলাম, ঠিক আছে। তাহলে এই তার মানে জাস্ট এখানে এক্সট্রা পয়েন্টগুলো তাহলে বোঝা গেল কি কি। সমস্ত কোণ 90 ডিগ্রি হতে হবে এবং ডায়াগোনালগুলো ইকুয়াল হতে হবে, আর সমস্ত সাইড কিন্তু ইকুয়াল নয়। এইটাকে আমরা নয় যখন দেখাই এইটার রেসপেক্টই দেখিয়ে দিই। এবার দেখো রম্বসটাও আমি এখানে যোগ করে দিই, অর্থাৎ অবশ্যই রম্বস ইজ এ প্যারাগ্রাম, অর্থাৎ প্যারাগ্রামের সমস্ত প্রপার্টিগুলো কিন্তু এখানে ইনক্লুড হবে। এবং অতিরিক্ত কি হচ্ছে, অতিরিক্ত যেটা এখানে আমার অ্যাড হবে প্যারাগ্রামের সঙ্গে, অল সাইডস ইকুয়াল। খেয়াল রেখো অল সাইডস, ঠিক আছে, আর ইকুয়াল কিন্তু, অর্থাৎ এখানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডি, যেটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মধ্যে ছিল না, এখানে এক্সট্রা একটা অ্যাড হলো কিন্তু। আর কি হচ্ছে, কি হয় এখানে তার যে ডায়াগোনালস গুলো কি হয় না অ্যাকচুয়ালি এখানে বাইসেক্ট করে, কিন্তু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। এই একটা নতুন একটা পয়েন্ট যেটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিন্তু ছিল না। খেয়াল রাখো যে কি হচ্ছে এখানে এই ডায়াগোনালস গুলো অবশ্যই এখানে একে অপরকে যে বাইসেক্ট করছে, বাইসেক্ট তো আগেই করেছে, ঠিক আছে, কিন্তু এখানে রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করছে। বাইসেক্ট এখানে ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। তার মানে এখানে ছবি অনুযায়ী একটু খেয়াল করে দেখো, ওই যে কোণ এ ও বি ইকুয়াল টু কোণ এই বি ও সি ইকুয়াল টু কোণ সি ও ডি ইকুয়াল টু কোণ ডি ও এ, ওই যে ওখানে ওগুলোকে 90 ডিগ্রি হয়। এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলে ঘটেনি, খেয়াল দেখো, হলে বলা হতো কিন্তু ওখানে। এই একটা পয়েন্ট। আর অবশ্যই এখানে খেয়াল দেখো ডায়াগোনাল গুলো কিন্তু এর আনইকুয়াল, এবং ডায়াগোনাল গুলো অর্থাৎ
এসি নট ইকুয়াল টু কিন্তু বিডি। আর যদি এটা সমান হয়ে যায় তাহলে ওটা তখন অ্যাকচুয়ালি স্কোয়ার হয়ে যায়। যদি দেখবে রম্বসের একটা এরকম প্রপার্টি ছিল, ডায়াগোনালের যে রম্বসের ডায়াগোনালগুলো যদি সমান হয়ে যায় তখন সেটা অ্যাকচুয়ালি স্কোয়ার হয়ে যায়। তাহলে নেগেটিভ আরেকটা নেগেটিভ পয়েন্ট কি, অল অ্যাঙ্গেল নট 90 ডিগ্রি। খেয়াল রাখতে হবে যে অল অবশ্যই অ্যাঙ্গেলস, কোনো অ্যাঙ্গেলই কিন্তু 90 ডিগ্রি নয়, তাই যে কোনো একটা বলতে পারি অল অ্যাঙ্গেলস আর নট, এই নেগেটিভ পয়েন্টটাও আমি 90 ডিগ্রি। এইবার কি হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার কখন আমরা বলবো, অ্যাকচুয়ালি এই রেক্টেঙ্গেল এবং রম্বসের সব প্রপার্টিগুলো এখানে অ্যাকচুয়ালি চলে আসবে, সব কিছু, অর্থাৎ রেক্টেঙ্গেল এবং রম্বসের যা যা প্রপার্টি রয়েছে সব প্রপার্টি এখানে অ্যাকচুয়ালি ইনক্লুড হয়ে যাবে। তাহলে এক নম্বর কি হবে, দেখো আমাদের ছিল কি অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক নম্বর। এটা কিন্তু খেয়াল রাখো এটা রেক্টেঙ্গেলে ছিল কিন্তু রম্বসে ছিল না, তাই অল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তারপর দেখো 2 নম্বর হচ্ছে অল সাইডস ইকুয়াল, এটা কিন্তু রম্বসে ছিল, খেয়াল করে দেখো রম্বসে ছিল কিন্তু এটা অল সাইডস হচ্ছে ইকুয়াল, অর্থাৎ সমস্ত প্রপার্টিগুলো কিন্তু রেক্টেঙ্গেল আর রম্বসের এর মধ্যে অ্যাকচুয়ালি ঢুকে যাবে। 3 নম্বর হচ্ছে কি ডায়াগোনাল গুলো কিন্তু ইকুয়াল, যেটা রেক্টেঙ্গেলে ছিল কিন্তু রম্বসে ছিল না, এসি ইকুয়াল টু বিডি। তারপর কি না অবশ্যই এখানে ডায়াগোনাল গুলো তারা বাইসেক্ট করে তোমার হচ্ছে কি পারপেন্ডিকুলারলি, এটাই। তাহলে এই যে ডায়াগোনাল গুলো যে 3 নম্বর প্রপার্টি যেটা আমরা দেখলাম সেটা, ডায়াগোনালস গুলো তোমার হচ্ছে বাইসেক্ট হচ্ছে পারপেন্ডিকুলারলি ইচ আদার। এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্সটা তৈরি করতে হয়। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করি না, যদি দেখতে পাই যে তোমার সব সাইড সমান নয় তাই এটা রেক্টেঙ্গেল নয়, আর যদি সব সাইড সমান হয়ে যায় তখন দেখে নি সব কোণগুলো 90 ডিগ্রি, তো অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি দেখলেই কিন্তু হয়ে যায়। কখনো কখনো আমরা কি করি না ডায়াগোনালের লেন্থ বার করেও কিন্তু আমরা রম্বস নয় সেটাকে জাস্টিফাই করে দিই, আর যদি রম্বসের ডায়াগোনাল যদি সমান হয়ে যায় তখন কিন্তু ওটা স্কোয়ার হয়ে যায়। এবং এর যদি একটা ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমি একটা এই বড় মনে করো যারা প্যারাগ্রাম তারা এই বড় সার্কেলের মধ্যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই বড় সার্কেলটা রিপ্রেজেন্ট করছে আমাদের প্যারাগ্রামকে রিপ্রেজেন্ট করছে। এবার এর মধ্যে কিছু কিছু প্যারাগ্রাম রেক্টেঙ্গেল হয়, কিছু কিছু প্যারাগ্রাম রম্বস হয়। তো মনে করো এই গ্রিন কালারের যেটা সেটা রিপ্রেজেন্ট করছে আমাদের রম্বসকে, মনে করো, ঠিক আছে, রম্বসকে। আর এই ব্লু কালারের যেটা সেটা ইন্ডিকেট করছে আমাদের কি না এই রেক্টেঙ্গেলকে, ঠিক আছে। এই ব্লু কালারের যেটা সেটা রিপ্রেজেন্ট করছে রেক্টেঙ্গেলকে। এবার স্কোয়ার কোনটা, স্কোয়ার হচ্ছে এদের কমন যেটা, এই যে কমন যেটা এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এদের স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, কমনটা। এবার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে আমরা বলতে পারি যে অল স্কোয়ার আর রেক্টেঙ্গেল, অল স্কোয়ার আর রম্বস, অল স্কোয়ার আর প্যারাগ্রাম। তাহলে অবশ্যই তাহলে অল রেক্টেঙ্গেল নিড নট বি রম্বস, অল রম্বস নিড নট বি রেক্টেঙ্গুলার। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যেটা স্কোয়ারের মধ্যে স্কোয়ার হওয়া মানে সে রেক্টেঙ্গেল, স্কোয়ার হওয়া মানে রম্বস। এই ছবিটা দেখলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কিন্তু রিলেশনেরও উপর আমাদের যে ম্যাপিং রিলেশন, সেই রিলেশনেরও কিন্তু বেশ কিছু কোশ্চেন হয়, বা সাবসেট সুপারসেটের উপরও কিন্তু এখানে কোশ্চেন হয়। তাহলে অবশ্যই তাহলে বুঝতে পারছো এখানে স্কোয়ার সেট যে স্কোয়ার যেটা সেটা হচ্ছে কি অবশ্যই এখানে তাদের মধ্যে কি রিলেশন, সেখান থেকে খুব সহজেই কিন্তু সুপারসেট সাবসেটের মধ্যে আমরা এখানে বলতে পারি। ক্লিয়ার? তাহলে এইভাবে তাহলে আমরা এখানে এবার একটুখানি আসি যে এই যে প্যারাগ্রামটা সে কি রেক্টেঙ্গেল হয়ে উঠতে পারলো, তার মানে একটা কোণ কি 90 ডিগ্রি, এটাই তো দেখবো, তাই না। তো অবশ্যই এখানে কিন্তু কোণ সম্বন্ধে কিছু বলা নেই। এবং দেখো আমরা ছবিটা যেটা এঁকেছিলাম সেই ছবিটা যেটা কোথায় গেল, উপরে মনে হয়, হ্যাঁ এই যে, তা দেখতে পাচ্ছি এ আর বির মধ্যে একটা কোণ 90 ডিগ্রি দেখালে তো সব কোণ, কোথাও তো বলা নেই এ ডট বি 90 ডিগ্রি হবে, তাই না। কোথাও তো বলা নেই যে ও আর ও বির মধ্যে, কোথাও ইনফরমেশনে বলা আছে কোশ্চেনের মধ্যে না, তাই বলা নেই মানে আমরা তার জোর করে তৈরি করতে পারি না। তাহলে অবশ্যই তাহলে একটা কোণ 90 ডিগ্রি নয় মানে তাহলে সে রেক্টেঙ্গেল নয়।
একটা কোণ 90 ডিগ্রি নয় মানে যেহেতু সে রেক্টেঙ্গেল নয় তো সেটা স্কোয়ারও নয়, কারণ স্কোয়ার হতে গেলে আগে রেক্টেঙ্গেল হতে হবে, স্কোয়ার হতে গেলে আগে রম্বস হতে হবে, স্কোয়ার হতে গেলে আগে প্যারাগ্রাম হতে হবে। এটুকু আমরা পরিষ্কার ছবি থেকে বুঝতে পারলাম। এবং অবশ্যই তাহলে বলতে পারছি যে সিন্স ডেফিনেটলি কেন রেক্টেঙ্গেল নয় সেটাও আমরা এখানে বলে দিতে পারি। সিন্স এ ও বি ডেফিনেটলি নট ইকুয়াল টু 90 ডিগ্রি, বা তুমি বলতে পারো এ ডট বি নট ইকুয়াল টু 0, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে আমাদের এই যে ভার্টিসেস গুলো, দ্যাট ইজ এই যে আমরা যে প্যারাগ্রামটা তৈরি করলাম ও এ সি বি, অবশ্যই বলতে পারি ইজ নট রেক্টেঙ্গেল অ্যান্ড অলসো ইজ নট স্কোয়ার। তাহলে অবশ্যই রেক্টেঙ্গেল, স্কোয়ার, প্যারাগ্রাম এবং রম্বসের মধ্যে স্বচ্ছ ধারণা থাকা উচিত। এই কারণেই কিন্তু আমি এতগুলো পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি হয়তো অনেকেই জানো, তবুও বলবো যারা হয়তো কিছু ডেটা মিসিং করেছো সেগুলোকে নোট ডাউন করে রেখো, কারণ পরবর্তী অন্যান্য বিভিন্ন ফিল্ডে কিন্তু এর উপর বেস করেই কিন্তু কোশ্চেন হয়। অনেকেই কিন্তু একটু ডাউট ফিল করে কিভাবে একটা প্যারাগ্রামকে রম্বস দেখাবো বা দেখাবো না, কিভাবে রেক্টেঙ্গেলটা হবে না হবে না, কিভাবে স্কোয়ার হবে কি হবে না, সেটা এইভাবে খুব সহজে আমরা বুঝতে পারছি। অর্থাৎ মেন যদি দেখো, মেন যে পয়েন্ট সেটা তুমি যদি দেখো সেটা হচ্ছে কি না, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে মেন পয়েন্ট হচ্ছে এই যে চারটে কোণই 90 ডিগ্রি বা যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখালেই হবে আফটার প্যারাগ্রাম কিন্তু। আর রম্বসের ক্ষেত্রে মেন পয়েন্ট হচ্ছে কি তার চারটে সাইডই কিন্তু ইকুয়াল। খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে কিন্তু এটা, আর এটা হচ্ছে কি এর কিন্তু সব কোণ কিন্তু 90 ডিগ্রি নয়, এটা নেগেটিভটা মনে রাখতে হবে, সব সাইড ইকুয়াল টু নয়। তাহলে এই প্রপার্টি কিন্তু একে অপরের কন্ট্রাডিক্ট, তাই না? রেক্টেঙ্গেলের সব কটা কোণ 90 ডিগ্রি কিন্তু রম্বসের নয়, রম্বসের সব কটা বাহু সমান কিন্তু রেক্টেঙ্গেলের নয়। আর যদি দুটো ঘটনাই ঘটে তাহলে আমরা বলে দেবো এটা স্কোয়ার। এই তো ব্যাপার, যদি দুটো ঘটনাই ঘটে তাহলে বলে দেবো এটা স্কোয়ার। তাই সুতরাং এই কোণ আর অবশ্যই এই লেন্থ, অবশ্যই কখনো কখনো আমরা কিন্তু ডায়াগোনালের হেল্প নিয়েও কিন্তু আমরা রেক্টেঙ্গুলার রম্বসের মধ্যে ডিস্টিংগুইশ করি, কারণ রেক্টেঙ্গুলার ডায়াগোনাল গুলো কিন্তু সেম, কিন্তু রম্বসের কিন্তু ডায়াগোনাল গুলো কিন্তু সেম নয়। কারণ যদি সেম হয়ে যায়, এরও ক্ষেত্রে যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু এটা তখন হয়ে যাবে অ্যাকচুয়ালি কি স্কোয়ার হয়ে যাবে। তাই যদি আমরা লেন্থ হিসেবে দেখতে চাই তাহলে ডায়াগোনাল কি কখনো কখনো আমরা পিক করি, অর্থাৎ কি ডেটা দেওয়া আছে তার উপর বেস করে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কগুলোর মুভমেন্ট হয়। তাহলে এইভাবে আমরা অবশ্যই আজকে আরো কয়েকটা অঙ্কই প্র্যাকটিস করলাম, কিন্তু বারবার বলছি আমাদের অঙ্ক সলিউশনটা থেকেও একটা অঙ্ক শেখার সঙ্গে সঙ্গে করসপন্ডিং যে রেজাল্টগুলো, যে আউটকামগুলো বা সেই রিলেটেড আরও যে কোশ্চেন ভবিষ্যতে হতে পারে সেটা মাথায় রেখে এইভাবেই শেখা উচিত। আর তোমরা এরকম ভাবেই বাড়িতে প্র্যাকটিস করো এবং এইভাবে অভ্যাসটা যদি তুমি তৈরি করে ফেলতে পারো তাহলে দেখবে একটা অঙ্ক করা নয়, একটা অঙ্ক করতে, অঙ্কটা করতে কতক্ষণ লাগতো, 1 মিনিটে হয়ে যেত, কিন্তু এত 15 মিনিট 20 মিনিট কেন সময় নিলাম? সময় নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি এই অঙ্কটা থেকে আর কি লার্নিং করতে পারলাম, কি জানতে পারলাম। থ্যাংক ইউ। পরে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি